হুম। হ্যালো ভাইরা, সবাই কেমন আছো? কি অবস্থা তোমাদের বলো তো? অনেকদিন পর দেখা সাক্ষাৎ। হুম, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা কি কাজ করব? ছোট্ট করে কি একটা নামাজের ব্রেক দিব নাকি? অনেকে নামাজ কালাম পড়ছে। তাদেরকে নিয়ে কি 10 মিনিট পরে শুরু করব? কি করা যায়? তোমাদের পরামর্শ কি বলো? ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে অনেকেই জানি যে আ তো আমি ছোট্ট করে একটা কাজ করছি ভাইয়া। আপাতত ১০ মিনিটের একটা ছোট ব্রেক দিচ্ছি, হ্যাঁ? ১০ মিনিট পরে সবাইকে নিয়ে একবারে শুরু করি। ঠিক আছে? তারপরে আমরা শুরু করছি আসলে। ঠিক ১০ মিনিট পরে আমরা শুরু করছি। কেমন? ওকে।
হ্যালো ভাইরা, আমার মনে হয় তোমরা কথা শুনতে পাচ্ছ। ছোট্ট করে নামাজে ব্রেক দিয়েছিলাম, দেখছো? এই যে ক্লাসের শুরুতে ১০০ জন স্টুডেন্টও ছিল না, এখন প্রায় ৪০০-র বেশি স্টুডেন্ট। তো আমি বুঝতে পারছিলাম তোমরা অনেকেই নামাজ কালাম পড়ছো। এইজন্য আমি ভাবলাম যে একবারে নামাজ কালাম শেষ হোক, বা তোমরা এখনো যারা নামাজ পড়ছো না, যাও, যদি নামাজ পড়তে চাও নামাজ পড়ে এসো, তারপরে আস্তে, আস্তে শুরু করব। তো এইজন্য আমি ১০ মিনিটের ছোট একটা ব্রেক দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে যে আমাদের আজকে যে টপিকটা, আ এই টপিকটা অ্যাকচুয়ালি এতটা সহজ টপিক এবং এতটাই মজার টপিক যে এটা সর্বোচ্চ ১ ঘন্টার মতো লাগবে আমাদের পড়তে। কেমন? তো আমার মনে হয় যে একবারে সবাইকে নিয়েই আ কাজটা শুরু করা ভালো। এজন্য দেরি করলাম আরকি। তো আগে বলো তোমরা কেমন আছো? তোমাদের সাথে অনেকদিন পর দেখা। সপ্তাহে মনে হয় এভারেজ একটা দিন তোমাদের সাথে দেখা হয়। এইজন্য তোমাদের গল্প-সল্প বেশি শোনা হয় না। আ সারোয়ার খুব ভালো একটা প্রশ্ন করেছো। ভাইয়া, আমাদের বাংলা, ইংরেজি এবং আইসিটির প্রত্যেক চ্যাপ্টারের প্র্যাকটিস বুক দেয়া হচ্ছে না অনেকদিন ধরে। অনেক ক্লাসেই বলছি কিন্তু এখনো দেওয়া হচ্ছে না। মিস্টার সারোয়ার, থ্যাংক ইউ ভাইয়া বিষয়টা জানানোর জন্য। আমি উম আজকে ক্লাস শেষে, মানে তোমাদের ক্লাস শেষে বিষয়টা সংশ্লিষ্ট যারা রয়েছে আমি সবাইকে জানাবো। আ এবং আমি নেক্সট ক্লাসে আসলেও আশা করি তোমাদের একটা আপডেট দিতে পারব। সারোয়ার, থ্যাংক ইউ ভালো একটা বিষয় শেয়ার করার জন্যে। আর তোমরা কে কেমন আছো আগে একটু বলো। একটু খোঁজ খবর নিয়ে তারপরে পড়াশোনা শুরু করি। এখন ৫ টার বেশি বাজে। বেশ ভালো একটা সময় তোমাদের ক্লাস। ক্লাস শেষ হতে, হতেই সন্ধ্যা হয়ে যাবে। তো চলো তাহলে আমরা আস্তে, আস্তে মূল ক্লাসে প্রবেশ করি। কি যেন বলছে শাওন ভাইয়ের রেকর্ড ক্লাস দেখে আসলাম। শাওন ভাই তো লিজেন্ড টিচার। শাওন ভাইয়ের যেকোনো ক্লাস যেকোনোভাবে পারলে করবা। YouTube এ তার অনেক ভিডিও আছে, বা আমাদের শিখরও অনেক ভিডিও, এটা সেটা অনেক কিছু আছে। আসলে এই সকল টিচারের যেকোনো একটা ক্লাস করতে পারলেও আমার মনে হয় এখান থেকে অনেক কিছু শেখা যায় আসলে। তো আমরা ছোট্ট করে একটা কাজ করছি, সেটা হচ্ছে যে আমরা আপাতত কমেন্ট বক্সটা একটু অফ করে দিচ্ছি। যখন দরকার হবে আমি কমেন্ট বক্সটা অন করে দিব এবং ক্লাসের শেষে যেয়ে আমরা কিছু কোয়েশ্চেন একটু সলভ করব। ওকে? তো আজকের ক্লাসটা খুবই মজার একটা ক্লাস। তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো। আশা করি আজকের ক্লাসে তোমরা যদি একটু ঘন্টাখানেক মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো, তাহলে তোমাদের একেবারে ৫ নম্বর, এটা একেবারে ৫ এ ৫ পেয়ে যাবা তোমরা। ঠিক আছে? একেবারে সহজ টপিক। ওকে? তো ১ম কথা হচ্ছে যে প্রয়োগ এবং অপপ্রয়োগ। এই বিষয়টা কি? বা আ এটা থেকে আসলে এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসে কিনা? আ এটা আসলে একটু সবার আগে জানা দরকার। যে প্রয়োগ অপপ্রয়োগ থেকে এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসে কিনা? আর আসলেও কি বলবো? এটা আসলে উত্তর করা সম্ভব কিনা? তো চলো, আসলে ১ম কথা হচ্ছে যে প্রয়োগ অপপ্রয়োগ থেকে এইচএসসি পরীক্ষায় তোমরা ইতোমধ্যেই আমি মনে হয় তোমাদের ক্লাসে অনেকবার বলেছি যে তোমরা এখনো পর্যন্ত যারা এইচএসসি সিলেবাসটা সম্পর্কে আ তোমাদের ভালো ধারণা নেই, তোমরা অন্তত ফার্স্ট টু লাস্ট একবার অন্তত সবাই আ সিলেবাসটা একটু দেখো, এবং দেখতে যেয়ে দেখবা ব্যাকরণের সাধারণত ৩০ নম্বরের প্রশ্ন থাকে, এবং ব্যাকরণে এই ৩০ নম্বরের মধ্যে প্রশ্ন থাকে হচ্ছে ৬ টা, অর্থাৎ ১ থেকে ৬ পর্যন্ত। তো এই ১ থেকে ৬ নাম্বার প্রশ্নে একেকটা প্রশ্নে একেক প্রশ্ন থাকে। ১ নাম্বার প্রশ্ন থাকে উচ্চারণ, ২ নাম্বারে থাকে বানান, ৩ নাম্বারে শব্দ শ্রেণী। এরকম করতে, করতে ঠিক এই ৬ নাম্বারে এসে এই ৬ নাম্বার প্রশ্নটাই হচ্ছে প্রয়োগ এবং অপপ্রয়োগ। ৬ নাম্বার প্রশ্নে কি হয়? ৬ নাম্বার প্রশ্নে ঠিক এই প্রয়োগ এবং অপপ্রয়োগ আসে। এবং আমরা দেখছি বিগত কয়েক বছরে এইচএসসি সিলেবাস অনুযায়ী এইটাই প্রশ্ন আসছে, এবং এটা আসলে খুবই সহজ একটা টপিক। এখন কথা হচ্ছে যে এই প্রয়োগ অপপ্রয়োগ জিনিসটা কি? বিষয়টা কি একটু এক কথায় বলি। আমরা একটু পরেই বুঝতে পারবো। কিন্তু আমি আমার মতো করে একবার একটু বলি। প্রয়োগ অপপ্রয়োগটা হচ্ছে যে দৈনন্দিন জীবনে আমরা সজ্ঞানে বলি আর অজ্ঞানে বলি, বা সজ্ঞানে ব্যবহার করি বা অজ্ঞানে ব্যবহার করি। যে করেই হোক আমরা ব্যবহার যাই করি না কেন, আমরা মনে রাখবো আমরা অনেক ধরনের ভুল প্রয়োগ করি।
বা ভুল ব্যবহার করি, এই যে বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে আমরা সজ্ঞানে যে ভুলগুলো বলি বা সজ্ঞানে যে ভুলগুলো করি, এই ভুলগুলোকে আমরা বলছি, আমরা আসলে অপপ্রয়োগ করি। মনে করো কথার কথা, আমি একটা কথা বললাম এরকম যে উম আমাদের দেশের সকল ভালো ছাত্রীরা ভালো ছাত্রছাত্রীরা আজকে এখানে এসেছে। দেখো সোজা কথা কিন্তু। আমি বললাম যে আমাদের দেশের সকল ভালো ছাত্রছাত্রীরা এখানে এসেছে। তাহলে দেখো আমরা কিন্তু এ ধরনের কথা অহরহ বলি। কিন্তু আসলে এটা ঠিক কিনা এটা কিন্তু আমরা কখনো জাস্টিফাই করি না। আমি বললাম যে সকল, আবার বলছি ছাত্রছাত্রীরা। দেখো তো এটা এক ধরনের ভুল হয়ে গেছে কিনা? একদিকে বলছি সকল, এটা একটা বহু বচনবাচক শব্দ। তাহলে এরপরে তো ছাত্রছাত্রীরা আমার আর বলার দরকার নেই। আমি যেকোনো একটা শব্দ প্রয়োগ করি। যদি বলি সকল, তাহলে ছাত্রছাত্রী বললাম। আর যদি বলি যে ছাত্রছাত্রীরা, তাহলে আর সকল বলার দরকার নেই। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে এরকম অনেক ধরনের ভুল ভুল আমরা করে থাকি, যেগুলোকে আমরা বলছি অপপ্রয়োগ। আর এই অপপ্রয়োগগুলোকে যখন আমরা একটু ঠিক করতে চাই, এই অপপ্রয়োগগুলোকে যখন আমরা একটু শুদ্ধ করতে চাই, তখন সেটাকেই আমরা বলছি প্রয়োগ। অর্থাৎ এই যে আপনি অপপ্রয়োগগুলোকে যে শুদ্ধ করে লিখছেন, শুদ্ধ করে বলছেন, দিস ইজ কল্ড প্রয়োগ। আমি কি বোঝাতে পেরেছি? থ্যাংক ইউ। অর্থাৎ সোজা কথায় যদি বলি, আমরা ভুল আর করব না, এবং ভুল না করে যে সঠিকভাবে লিখব, সেটাই হচ্ছে প্রয়োগ। ভুলকে আমরা বলছি অপপ্রয়োগ। এই যেমন একটা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, আরে এটা একটা লজ্জাস্কর ব্যাপার। এটা আমরা অনেকেই বলে এ ধরনের কথা। বিশেষ করে আমি বাংলাদেশের সব এলাকায় গিয়েছি কম বেশি। আমি অনেক এলাকায় গিয়েছি। তো অনেক এলাকার মানুষজন দেখছি যে এই যে একটা বাক্য বলে, বিশেষ করে বয়স্ক মানুষেরা বলে, একটা লজ্জাস্কর ব্যাপার। তো এই যে ভুল লেখা হলো, ভুল বলা হলো, এটাকে ব্যাকরণের ভাষায় আমরা বলছি অপপ্রয়োগ। আর এইটাকে ভাই তুমি যে শুদ্ধ করে বা সঠিক করে লিখেছো, এটাই হচ্ছে শুদ্ধ প্রয়োগ। তাহলে আমি আশা করছি অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ এটা তোমরা বুঝতে পেরেছো। এবার এই ভুলটা বিভিন্ন ভাবে হতে পারে। অর্থাৎ একটা বাক্যে তুমি বিভিন্ন ভাবে এই অপপ্রয়োগ করতে পারো। তবে সাধারণত বানানজনিত অপপ্রয়োগ এইচএসসি পরীক্ষায় অনেক বেশি আসে। যেমন এটি একটি লজ্জাস্কর ব্যাপার। তাহলে এই বাক্যে আমি যে ভুলটা করেছিলাম, ভুলটা হয়েছিল কোথায়? এখানে ভুল হয়েছিল। তাহলে লজ্জাস্কর, এটা অবশ্যই একটা ভুল বানান। এবার এই ভুল বানানকে আমি সঠিক করে কি লিখতে পারি? ভুল বানানকে আমি সঠিক করে লিখতে পারি লজ্জাকর। তাহলে আমি কি করলাম? একটা ভুল শব্দকে সঠিক করে লিখলাম বা ভুল বানানকে সঠিক করে লিখলাম, এবং বাক্যটা সঠিক হয়ে গেল। দেখো এরকম আরো কিছু বাক্য দেখো তো। বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। এই বিদ্বান শব্দটা এটা কি ভুল নাকি ঠিক? অবশ্যই ভুল। তাহলে এটার সঠিক বানান কোনটি? এটার সঠিক বানান এটা বিদ্বান, অর্থাৎ দয়ের পরে একটা ব হবে। কথা ক্লিয়ার? ওকে। তারপরে বললাম যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই বড় কথা। ভালো কথা, এটা সত্যি কথা। তুমি প্রতিযোগিতায় জিততে পারো আর না পারো, অংশগ্রহণ করাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবারে প্রতিযোগিতা, এই যে দেখেন তো, গয় দীর্ঘিকার আছে। আসলে কি গয় দীর্ঘিকার হবে নাকি হ্রস্বইকার হবে? অবশ্যই হ্রস্বই। তাহলে ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা একটা বিষয় একটু লক্ষ্য করে দেখেন। আপনাদের যে ব্যাকরণের ২ নাম্বার প্রশ্ন ছিল বাংলা বানান, একটু নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখেন তো। আর এই যে ৬ নাম্বার প্রশ্নে আছে প্রয়োগ অপপ্রয়োগ, আমি সংক্ষেপে লিখলাম প্রো এবং অপপ্রয়োগ। প্রয়োগ অপপ্রয়োগ,
একটা বিষয় একটু লক্ষ্য করে দেখেন তো, এই 2 নাম্বার কোশ্চেনের সাথে 6 নাম্বার প্রশ্নের একটা মিল আছে কিনা। এবং আমার মনে হয়েছে যে এইচএসসি পরীক্ষায় প্রয়োগ অপপ্রয়োগে সাধারণত 8টা বাক্য থাকে, 8টা বাক্য থেকে 5টা বাক্য শুদ্ধ করে লিখতে হয়। বাকি থাকে একটা প্যাসেজ থাকে, একটা অনুচ্ছেদ থাকে, ওই অনুচ্ছেদে সাধারণত 5-6টা লাইন থাকে, সেখানে 5টা বানান ভুল থাকে, ওইটা ঠিক করে লিখতে হয়। শুধু যে বানান ভুল থাকে তা না, অন্যান্য অনেক কিছু ভুল থাকে। তবে এই 8টার মধ্যে 5টা, এই যে 8টা বাক্যের ভুল থাকে বা অপপ্রয়োগ থাকে, এর মধ্যে 2টা থেকে 3টা প্রশ্ন বা 3টা বাক্যই থাকে বানান থেকে। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমার কথা হচ্ছে, কোনো স্টুডেন্ট যদি বানানটা ভালোভাবে পড়ে, তাহলে দেখেন তো প্রয়োগ অপপ্রয়োগ প্রায় 1/3 হয়ে যায় কিনা। এবং কপাল ভালো থাকলে আপনি অর্ধেক প্রশ্ন উত্তর করে আসতে পারবেন শুধু বানান দিয়েই। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে আমার কথা হচ্ছে, আপনি প্রয়োগ অপপ্রয়োগ নিয়ে টেনশন করেন না, আপনি একটু 2 নাম্বার প্রশ্নে আগে বানানটা ভালোভাবে পড়েন। যদি বানান ভালোভাবে পড়েন, অটোমেটিক ভাবে প্রয়োগ অপপ্রয়োগ। তো আমি যেটা বলছিলাম, বানান পারলে প্রয়োগ অপপ্রয়োগ অটোমেটিক ভাবে পারা যায়। কথা ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন ছোট ছোট ভাইয়েরা? ওকে। এবং আরেকটা কথা, সত্যি কথা বলে দিই, আমি মনে হয় যখন তোমাদের বানান পড়িয়েছি, আমি তোমাদের 1000 বার না হোক 2-1 বার বলছি, অ্যাডমিশন টেস্ট অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই অ্যাডমিশন টেস্টে বানান থেকে বাংলাদেশের যেখানে পরীক্ষা দিতে যাবা, 100% গ্যারান্টি প্রশ্ন থাকবেই। হয় একটা থাকতে পারে, হয় 3টা-4টাও থাকতে পারে, তবে প্রশ্ন থাকবে। তো আমি, ও হ্যাঁ, আপনারা এইচএসসি পরীক্ষার্থী, আপনাদের তো অ্যাডমিশন নিয়ে 2-একটা কথা বলাই যায়। একটু ভয় ধরা দিব নাকি? আচ্ছা, একটু ভয় দিয়ে, হ্যাঁ, অনেকক্ষণ ভয়টা দেওয়া হচ্ছে না। অনেকদিন তোমাদের ভয় দেই না, চলো ছোট্ট করে একটা ভয় দিয়ে আসি, দেখি। অনেকদিন তোমাদের একটু ভয় দেওয়া হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়, মনোযোগ দিয়ে শোনেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার বি ইউনিটে বাংলায় পাশ করেছে 5.75 or 85% স্টুডেন্ট। আর এ ইউনিটে বাংলায় পাশ করেছে 8 পয়েন্ট সামথিং। আমি এক্স্যাক্টলি সামথিংটা বলতে পারছি না, শুধু শুধু মিথ্যা কথা বলে লাভ নাই। তো ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, এই কথাটা বলার উদ্দেশ্য কি, আমি জানি এই ক্লাসে আপনারা অনেকেই আছেন ডাক্তার ইঞ্জিনিয়ার না হতে পারলে আপনার বি ইউনিটে পরীক্ষা কিন্তু হতে হবে। তাহলে বি ইউনিটে যেদিন আপনি পরীক্ষা দিতে যাবেন, বি ইউনিটে বাংলার চেহারা আপনি দেখতে পাচ্ছেন? আমি সোজা বাংলা লিখলাম, বাংলার চেহারা। এখন তো বাংলারে পাত্তাও দেন না, আমরি বাংলা ভাষা, চোখ বন্ধ করে আমি সব লিখতে পারবো। বাহ বাহ বাহ, কি সুন্দর। এইচএসসি পরীক্ষায় লিখে আসা আর অ্যাডমিশন টেস্টে যে দেখেন পাস করে আসার চেহারাটা দেখেন। তো এই কথাগুলো দ্বারা ভাই আমি তোমাকে মানে নিরুৎসাহিত করছি না, অনুৎসাহিত করছি না। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, এই যে বানান থেকে প্রশ্ন আসছে অ্যাডমিশন টেস্টে 2-3টা, অন্তত আপনি যদি 2-3টাও পারেন তাও কিন্তু অনেক। এবং আপনাদের বলে রাখি, আপনারা জানেন না অনেকে, বি ইউনিটে বা এ ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বাংলায় পাস মার্ক হচ্ছে 5 মার্কস ফর পাস। তাহলে আপনি চিন্তা করে দেখছেন, বাংলা আসলে সহজ, কিন্তু না পড়ে পড়ে ছেলে মেয়ে এমন একটা জায়গায় নিজেদেরকে নিয়ে যায় যে পরীক্ষার হলে যে ঠিকই বিপদে পড়ে। এখন আপনার এই ইউনিটের হয়তো আমি ধরে নিচ্ছি ম্যাক্সিমাম স্টুডেন্ট বাংলায় উত্তর করবেন না, কিন্তু যদি পরীক্ষার হলে যে দেখেন করা লাগছে, তখন কিন্তু অ্যালার্ট থাকতে হবে। আর শোনো, এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, শোনো ভাইয়া, তোমরা আসলে কি বলবো আর, মানে অনেক কিছুই বোঝো কিন্তু অনেক কিছু বোঝো না। সেটা হচ্ছে যে
বাংলা এমন একটা সাবজেক্ট, এটা যদি জাস্ট একটু টাচে রাখা হয় তাহলে অটোমেটিক ভাবে ওই ৮, ৯, ৭, ৮ এটা পাওয়া যায়। চোখ কান একটু খোলা রাখলে। কিন্তু একটু খোলা না রাখলে তো হয় না। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, ইন্টারমিডিয়েট লেভেলে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র যা পড়ছো ভাই, এখান থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় হুবহু প্রশ্ন থাকবে। সোজা কথা। এখন যদি আপনি এখন একটু, আমি বলছি না অ্যাডমিশনের জন্য পড়তে, জাস্ট এখনকার পড়াটা যদি তুমি একটু মনোযোগ দিয়ে পড়ো, আমি নিশ্চিত করে বলতে পারি অ্যাডমিশন টেস্টে তোমাকে কেউ আটকাতে পারবে না। এবং একই কথা প্রযোজ্য প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে। সতর্ক করে দিচ্ছি, ইন্টারমিডিয়েটের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যে সকল স্টুডেন্ট ভালোভাবে পড়বে, অ্যাডমিশন টেস্টে তারা ভালো করতে বাধ্য। আমি কি বোঝাতে পারছি? আর তোমাদের আরেকটা বিষয় সতর্ক করে দিই, সোজা হয়ে যাও, এখনো সময় আছে, আল্লাহর পথে আসো। আল্লাহর পথ বলতে কি বুঝাচ্ছি জানো? এখনো সময় আছে, আগে নিজের ইন্টারমিডিয়েট পড়াশোনাটাকে ফোকাস করো। তুমি যদি এখন ইন্টারের পড়া বাদ দিয়ে অ্যাডমিশন নিয়ে মাতামাতি করো, আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি তুমি অ্যাডমিশনে কোথাও চান্স পাবে না। মিলায় দেখো আমার কথাটা। একটু বেশি বুঝতে পারছি তোমাদের মধ্যে অনেকেই আছো এখন মেইন পড়াশোনা বাদ দিয়ে অ্যাডমিশন নিয়ে টেনশন করছো। আই এম সরি টু সে, আমি তো তোমাদের দিন শেষে ভালো চাই বড় ভাইয়ের মতো, এই জন্য কথাটা বলছি। আগে ইন্টারের পড়াশোনার গুরুত্ব দিয়ে পড়ো। ইন্টারমিডিয়েট ভালো পড়াশোনা করেনি, অ্যাডমিশন টেস্টে যে ফাটাই দিয়ে আসছে, টপ 10 এর মধ্যে আসছে, টপ 100 এর মধ্যে আসছে, একটা স্টুডেন্ট দেখাতে পারবা না। অথচ ইন্টারমিডিয়েট খুব ভালোভাবে পড়ছে, অ্যাডমিশনে খুব একটা ভালোভাবে পড়তে পারেনি, সে অ্যাডমিশনের চান্স পেয়েছে, বা খুব ভালো হয়তো করিনি, মোটামুটি ভালো করছে, এরকম হাজার হাজার রেকর্ড আছে। তো এই যে আমি এতক্ষণ এই কথাগুলো বলছি, তোমাকে কি ডিমোটিভেট করার জন্য? আমি তোমাকে মোটিভেট করার জন্য, আমি তোমার ভালোর জন্য বলতেছি ভাই, এখনো সময় আছে। উল্টাপাল্টা চিন্তা বাদ দিয়ে, উল্টাপাল্টা চিন্তা বাদ দিয়ে ইন্টারমিডিয়েটে যে সাবজেক্টগুলো আছে এগুলো একটু ভালোভাবে পড়ো ভাইয়ারা। ইন্টারের সাবজেক্টগুলো ভালোভাবে পড়া থাকলে অ্যাডমিশন টেস্টে তুমি অটোমেটিক ভাবে এগিয়ে থাকবা। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সবাই কি আমার কথা বুঝতে পারছো? কে কি বললো সব মাথার থেকে ঝেড়ে ফেলো, আমি যেটা বলেছি এটা মাথার মধ্যে ঢুকায় রাখো। থ্যাংক ইউ, বোঝার জন্য থ্যাংকস। ওকে, তো যেটা বলতে চাচ্ছিলাম, কি বলতে চাচ্ছিলাম, বাক্যে বাহুল্যজনিত অপপ্রয়োগ কিভাবে হয়? অশ্রু জলে বুক ভেসে গেল। আরে বাবা, জল মানে তো পানি, বুঝতে পারলাম। আবার এই পানি তো আসলে অশ্রু মানেও পানি, তাহলে আমার দুইটা অশ্রু এক জায়গায় তো ব্যবহার করার দরকার নেই। একটাই কথা, অশ্রুতে বুক ভেসে গেল বা জলে বুক ভেসে গেল, যে কোনো একটা। আমি ঘটনাটা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। প্রত্যক্ষ যা, চাক্ষুষ তাই। তাহলে আমি দুইটা শব্দ পাশাপাশি কেন ব্যবহার করব? যে কোনো একটা, ওকে, যে কোনো একটা। শাহেদ আহমেদ বলছে এখন থেকে পড়াশোনা করলে কামব্যাক করা যাবে কিনা? এখন থেকে পড়াশোনা করলে শুধু কামব্যাক করা যাবে না, যত ধরনের ব্যাক করার আছে সব ব্যাক করতে পারবা, কিন্তু একটা কথা মানতে হবে, রেগুলার অল্প অল্প করে পড়বা। বেশি পড়তে যাবা, একেবারে সুন্দর করে ধরা খেয়ে চলে আসবা। পড়বা কম, তোমাদের সমস্যা হচ্ছে বেশি পড়তে যাও, একদিন 10 ঘন্টা পড়ো, একদিন 15 ঘন্টা, তারপর দিন 5 ঘন্টা, তারপর দিন 0 ঘন্টা, তারপর দিন নেই ঘন্টা, তারপর দিন আল্লাহ জানে আমি কই। এই আকাম করা যাবে না, ঠিক আছে? মনোযোগ দিয়ে রেগুলার 2-4 ঘন্টা করে পড়ো, অটোমেটিক ভাবে তুমি ভালো করবা।
তাহলে যেটা বলছিলাম চাক্ষুষ যা প্রত্যক্ষ তাই, এই জন্য পাশাপাশি দুইটা শব্দ আমরা ব্যবহার করব না। ঠিক একইভাবে আগামীকাল কলেজ বন্ধ থাকবে এটা লিখলেই তো হতো, এর আগে আসছে শব্দটা লেখার কোনো দরকার নাই, অপপ্রয়োগ। আমি কি বোঝাতে পারছি? এবং ক্লাসের শুরুতে বলেছিলাম এই যে দেশের সকল ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে, এই যে সকল যেখানে দিয়েছি ছাত্রছাত্রীরা দেওয়ার দরকার নেই, একই জিনিস। সমার্থক শব্দ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 100% গ্যারান্টি সমার্থক শব্দ থেকে একটা প্রশ্ন থাকবে, লিখে রেখে দাও এসব কথাগুলো। আজ বাদে কাল হয়তো আমি নাও থাকতে পারি, কিন্তু এখান থেকে এই কথাটা তোমার জীবনে কাজে লাগতে পারে। ঠিক আছে, ওকে। তো এই সমার্থক শব্দে কি করে অপপ্রয়োগ হয়, চলো আমরা দুই একটা এক্সাম্পল একটু দেখি। আমি বললাম যে আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব। আমৃত্যুর পরে পর্যন্ত শব্দটা কখনো হয় না। তুমি লিখতে পারো আমৃত্যু দেশের সেবা করে যাব, বা তুমি লিখতে পারো মৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব। অর্থাৎ একই ধরনের শব্দ বা সমজাতীয় শব্দ বারবার ব্যবহার করা অর্থহীন। বৃক্ষটি সমূল সহ উৎপাটিত হয়েছে, পুরোটাই ফালতু একটা কথা। সমূল মানে কি? বৃক্ষের মূল মানে বৃক্ষের যে রুট, সেখানে তুমি একটা লেখো মূল সহ বা সমূলে, যে কোনো একটা। সমূল লেখার প্রয়োজন নেই। অর্থাৎ সমার্থক শব্দের ভুল করা যাবে না। আশা করছি কি কথাটা বুঝতে পেরেছেন। এরপরে একটা কমন মিস্টেক, বাক্যে কোথায় কোন শব্দ ব্যবহার করতে হয় আমরা ভালোভাবে জানি না, আর জানলেও সেটা প্রয়োগ করি না। এই যে আগামী মাসে এরকম সময় কোরবানি ঈদের মনে করো যে বিভিন্ন গরু ছাগল কেনাকাটা তো একেবারে মহা ধুমধামে চলবে। তুমি তোমার এলাকায় একটু খোঁজ খবর নিয়ে দেখবা, দেখবা যে অনেক এলাকায় যেখানে গরুর হাট বসে, ছাগলের হাট বসে, গরু ছাগলের হাট দেখবা লেখা থাকবে গরু ছাগলের, দুঃখিত, বিরাট গরু ছাগলের হাট। আমরা ছোটবেলায় গ্রামে থাকতে এরকম মানুষ মাইকিং তো করতো যে আগামীকাল এখানে বিরাট গরু জবাই করা হবে। আচ্ছা, গরু ছাগলের এই যে বিরাট শব্দটা, এই বিরাট শব্দটা গরুর আগে ব্যবহার করার কারণে বিরাট গরু হতে পারে, ঠিক আছে, সেটা সমস্যা না যে একটা বড় সড়ো গরু, কিন্তু বিরাট গরু ছাগলের হাট এটা কি বাস্তবে কখনো হয়? নাকি আমরা যদি এটা বলতাম যে গরু ছাগলের বিরাট হাট, অর্থাৎ হাটটা কেমন, অনেক বড় একটা হাট। ভাই তোমরা আমার কথা বুঝতে পারছো তো? অর্থাৎ দেখবা দৈনন্দিন জীবনে আমরা এ ধরনের অনেক ভুল বলি। বিরাট গরু ছাগলের হাট না, গরু ছাগলের বিরাট হাট। ঠিক আছে, যেমন আমি বললাম এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, খাঁটি গরুর কি বলার দরকার আছে, নাকি গরুর খাঁটি দুধ, কোনটা? একটা জিনিস দেখছো, এগুলোর জন্য কিন্তু পড়া লাগে না, একটু চোখ কান খোলা রাখলেই পারা যায়। জাস্ট একটু চোখ কান খোলা রাখতে হবে। চোখ কান খোলা রাখলে অটোমেটিক ভাবে আপনি এই প্রশ্নের উত্তর করতে পারবেন। বোঝাতে পেরেছি? থ্যাংক ইউ। অর্থের সামঞ্জস্যহীন শব্দের ব্যবহার, ওরে বাবা রে। এই যে দেখেন একটা জিনিস, আমরা বলি বাবা ছেলেটা ভয়ানক মেধাবী। ভাই ভয়ানক মেধাবী কেন? ভয়ানক শব্দটা ডেঞ্জারাস, খারাপ অর্থে মূলত ব্যবহার করা হয়। এটা না বলে আপনি বলেন ছেলেটা অত্যন্ত মেধাবী বা মেয়েটা অত্যন্ত মেধাবী। এর জন্য বারবার পড়া লাগে না, একবার চোখ কান খোলা রাখলেই পারা যায়। তিনি একসাথে 3টি ক্লাস নিয়েছেন, একসাথে 3টা ক্লাস কখনো নেওয়া যায়? একসাথে 3টা কাজ করা যায়? তিনি বললেন পর পর 3টা ক্লাস করেছেন, 3টা কাজ করেছেন।
মানে কথা হচ্ছে একটু বুঝে শুনে শব্দের প্রয়োগ করা উচিত। যেখানে যা খুশি তাই প্রয়োগ করা উচিত না। একটু বুঝে শুনে প্রয়োগ করা উচিত। এই আর কি। প্রবাদ প্রবচন ইংরেজিতে যেটাকে বলা হয় ইডিয়ম ফ্রেজ বা ইডিয়ম। পৃথিবীর প্রত্যেকটা ভাষার ইডিয়ম রয়েছে এবং এইগুলো হচ্ছে ওই ভাষার সম্পদ। আমি কি বোঝাতে পেরেছি? এগুলো হচ্ছে ওই ভাষার সম্পদ। এখন এই সম্পদগুলো যেখানে যেটা আছে আপনার উচিত সেখানে সেটা সেভাবে ব্যবহার করা। বোঝাতে পেরেছি? আপনি ইচ্ছা খুশি মতো যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন না। যেমন একটা প্রবাদ প্রবচন বাক্য হচ্ছে এরকম যে, ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে পারবো না। এবার এই কথাটাকে যদি আপনি লেখেন ঘরের জায়গায় মনে করেন আলয়, খেয়ের জায়গায় একটা শব্দ করলেন, মোষের জায়গায় লিখলেন গরু। এটা কি হবে? হবে না। অর্থাৎ প্রবাদ প্রবচন জনিত বাক্যের যেখানে যেটা ব্যবহার করার আপনাকে সেখানেই সেটা ব্যবহার করতে। একই কথা প্রযোজ্য বাগধারার ক্ষেত্রে। বাগধারা কি? একই কথা। এটাও আমি মনে হয় ছোট্ট একটু ভুল করলাম একটু আগে। প্রবাদ প্রবচনের ইংরেজি হচ্ছে প্রভার্ব, আর বাগধারার ইংরেজি হচ্ছে ইডিয়ম। ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে, পাশাপাশি ছিল তো এই জন্য। প্রভার্ব মানে হচ্ছে প্রবাদ প্রবচন, প্রভার্ব। আর বাগধারার ইংরেজি কি? ইডিয়ম। ইডিয়ম বা বাগধারা সেই ছোটবেলা থেকে তোমরা পড়ছো। মনে করো যে সারা জীবন কলুর বলদের মতো খেটে গেলাম। কলুর বলদ মানে কি? একটানা খাটুনি। এবার কেউ যদি লেখে যে কলুর গরুর মতো খেটে গেলাম, এটা কি হবে? মানে বলদ হচ্ছে গরুর তো, তাই তো? কিন্তু তোমাকে মনে রাখতে হবে বাগধারায় লেখা হচ্ছে বলদ। তার মানে ভাই তোমাকে ওই বলদ শব্দটাই ব্যবহার করতে হবে, কোনোভাবেই অন্য শব্দ ব্যবহার করা যাবে না। মানে কথাটা কি বুঝতে পারছো? যেমন আমি বললাম যে আদায় কাঁচকলায়। আদায় কাঁচকলায় মানে কি? ঘোরতর শত্রুতাপূর্ণ একটা সম্পর্ক। আদায় কাঁচকলায় বা আদায় কাঁচকলা। এবার তুমি কেউ যদি লেখে আদার জায়গায় মনে করো পেঁয়াজ, আর কাঁচকলার জায়গায় মনে করো লিখছে কি বলবো, মনে করো যে কাঁচকলার জায়গায় মনে করো লিখছে রুই মাছ, হবে? হবে না। অর্থাৎ ভাই যেখানে যেটা প্রয়োগ করার সেখানে সেটাই প্রয়োগ করতে হবে। আমি এটাই মূলত বলতে চাচ্ছি, নাথিং এলস। লেখাপড়া না করলে পরীক্ষায় মুরগির ডিম পাবে? আর এ কোনো কথা? আমি ছোটবেলাতে শুনছি ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম মানে কি? অসম্ভব বস্তু। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছি। বহু বচন জনিত ভুল, এটা আমি বারবার বলেছি, এটা নিয়ে আর কিছু বলছি না। গুরু চণ্ডালী জনিত ভুল, এই জিনিসটা একটু ঠিক করে দিচ্ছি। 9-10 এর ব্যাকরণ বইয়ে এটা ছিল, কিন্তু যেভাবে হোক তোমরা অনেকেই পড়েছো অনেকেই পড়োনি, এটা একটু ঠিক করে দিচ্ছি। গুরু চণ্ডালী ভুলটা কি জানো? গুরু চণ্ডালী ভুলটা হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে অনেক শব্দ প্রয়োগ করি, কিন্তু আমাদের মনে রাখতে হবে যখন কোনো শব্দ আমরা প্রয়োগ করি, মনে করেন আপনি বাংলা শব্দ প্রয়োগ করছেন, তাহলে আপনি বাংলার সাথে একটা বাংলা শব্দই লিখবেন। কিন্তু আমরা অনেক সময় ভুল করি কি, মনে করেন বাংলার সাথে একটা সংস্কৃত শব্দ লিখে ফেলি। খেয়াল রাখবেন এইটা কখনোই করা যাবে না। এই যে আপনি বাংলার সাথে তৎসম বা মনে করেন আমি সংক্ষেপে লিখে দিই, অনেকে আবার তৎসম বুঝবেন না, আমি লিখলাম সংস্কৃত। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি
এই যে বাংলার সাথে বাংলা, এটাই ঠিক আছে। আপনি যখনই বাংলার সাথে তৎসম, বাংলার সাথে সংস্কৃত, বাংলার সাথে যে ইংরেজি, এই যে আপনি বললেন, এটা হয়ে গেল গুরু চণ্ডালী দোষে দুষ্ট একটা বাক্য। আজকাল বিশেষ করে আমাদের স্মার্ট ছেলেমেয়েরা ধুমধাম করে ভুংভাং করে বাংলার সাথে ইংরেজি বিভিন্ন কথাবার্তা বলে। এখন ইংরেজি বলা খারাপ কিছু না, কিন্তু এমন বাংলিশ ইউজ করে, তো সেটা যে কত বিশ্রী লাগে শুনতে, ও একবারও বোঝেও না এটা। এই জন্য বলছি, আপনার যেখানে যে শব্দ প্রয়োগ আপনি সেখানে সেটা করবেন। যেমন তারা শ্মশানে শব পোড়াচ্ছে, তাহলে এখানে আপনার মনে রাখতে হবে শ্মশানে শব দাহ করছে। এটা দেখেন, এই শব দাহ, এই শব হচ্ছে কি হলো, এখানে শব হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দ, আবার দাহ করা এটাও তৎসম বা সংস্কৃত শব্দ, রাইট? অর্থাৎ তৎসমের সাথে তৎসম আপনি পড়লেন। বা আপনি মনে করেন যে মরা পোড়াচ্ছে, এখানে আপনি বাংলার সাথে বাংলা ব্যবহার করবেন, এটাও রাইট। কিন্তু আমরা বাস্তব জীবনে সবসময় এরকম অনেক সময় লিখি, এই যে সব পোড়াচ্ছে, তার মানে তৎসমের সাথে, সব হচ্ছে সংস্কৃত বা তৎসম শব্দ, পোড়াচ্ছে হচ্ছে বাংলা শব্দ। যখন বাংলার সাথে এরকম সংস্কৃত করে ফেলছি, তখনই সেটা গুরু চণ্ডালী জনিত ভুল হয়ে যাবে। এই ধরনের মিস্টেক করা যাবে না। বাংলার সাথে বাংলা, ইংরেজির সাথে ইংরেজি, পর্তুগিজের সাথে পর্তুগিজ, এর সাথে ওই, ওর সাথে ওই, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে। যখন বাংলা পরীক্ষা দিতে যান, প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে লক্ষ্য করে দেখেছেন, সুন্দর করে থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা থাকে একেবারে শুরুতেই, সাধু ও চলিত ভাষার মিশ্রণজনিত ব্যবহার দূষণীয়, এ ধরনের কথা লেখা থাকে। তার মানে কি, আপনি সাধু যদি ব্যবহার করেন পুরো সাধু ব্যবহার করবেন, আপনি যদি চলিত ব্যবহার করেন অবশ্যই চলিত ভাষায় ব্যবহার করবেন। সাধু ভাষা চলিত ভাষায় একসাথে ব্যবহার করা। যেমন আমি বললাম, তোমার সহিত আমার কোনো কথা নেই, সহিত শব্দটা বলার কি দরকার রে ভাই, তুই বল তোমার সাথে বা তোমার সঙ্গে। লোকজন দেখে সন্ত্রাসীরা চলিয়া গেল কেন হবে, চলে গেল। আমি কি বুঝাতে পারছি? অর্থাৎ আমি যদি সোজা কথায় বলি, সেটা হচ্ছে সাধুর সাথে চলিত ভাষা ব্যবহার করা যাবে না। আপনি যেটা ব্যবহার করবেন একটাই করবেন, হয় সাধু, তাহলে সাধু, না হলে চলিত চলিত। থ্যাংক ইউ। আমি 1 মিনিটের জন্য কমেন্ট বক্স অন করে দিচ্ছি, একটু আমাকে কমেন্ট করে জানান তো, এই যে এতক্ষণ ধরে যা আমরা পড়ছি, এটা কি খুব কঠিন, নাকি এটা নিজেরা পড়লেও পারা যাবে? আপনার কি মনে হচ্ছে? আমার কাছে কিন্তু এই টপিকটা বরাবরই খুবই সহজ মনে হয়, মানে এর থেকেও সহজ টপিক আর আসলে কিছু আছে বলে মনে হয়। দিয়েছি কমেন্ট বক্স অন করে। ওকে, থ্যাংক ইউ। আমি কমেন্ট বক্সটা আবার অফ করে দিচ্ছি। এই তো, আমি ভেবেছিলাম যে তোমরা অনেকে বলবা একটু কঠিন কঠিন লাগছে, কিন্তু একেবারেই সোজা। ওকে, থ্যাংক ইউ। তামিম বলছে ছুটি দিয়ে দেন, আমরা পড়বো। এই, এটা তুমি কোনো কথা বললে? এ পর্যন্ত শিখতে কোনোদিন দেখছো 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাস টিচার আধা ঘন্টা আগে ছেড়ে দিছে? এটা কখনো করার কথা না। হ্যাঁ, 2-5 মিনিট আগে ছেড়ে দিতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু 1.5 ঘন্টার ক্লাস তোমাকে আধা ঘন্টা 1 ঘন্টা আগে ছেড়ে দিব, এটা কোনো কথা না। বাহ, সাদিকুর তো খুব সুন্দর কথা বলছে। পড়ার টেবিলে হঠাৎ মাকড়সা চলে এসেছে, তারপরে টেবিল ছেড়ে পড়ায়ন অবস্থায় আছি। বাহ 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 বাহ, সাদিকুর, এই বুড়ো বয়সে এসে তুমি মাকড়সার ভয় পাও?
এর থেকেও আর কি বলবো, লজ্জার কথা। হ্যাঁ, তো যাই হোক, তো এই যে তুমি এর মধ্যে যে বাক্যটা ব্যবহার করছো এর মধ্যে কিন্তু এই অপপ্রয়োগ রয়েছে। এই অপপ্রয়োগটা তুমি প্রয়োগ করে লিখবা, ঠিক আছে? থ্যাংক ইউ ভাই। ওকে, সো কমেন্ট বক্সটা একটু অফ করে দিচ্ছি। নাফিসা একটা ভালো প্রশ্ন করছিল যে গরু বানানটা কি হবে? ভালো একটা প্রশ্ন করছো ভাই। আর কি বলবো? আসলে আমি যদি হই, আমি বলবো গরু বানান এটাই ঠিক আছে। কিন্তু আমাদের দেশে এই যে বাংলা একাডেমি নামে একটা প্রতিষ্ঠান আছে, এদের তো কাজ কাম ওইভাবে না। এরা ওই কয়েকদিন পর পর এমন এমন কিছু বানান টানান বের করে যা আসলে কোনো সুস্থ মানুষ মেনে নিতে পারে না। ওরা কয়েকদিন আগে বলতেছে যে গরু বানান নাকি এটা হবে। তারপরে কি, আজীবন সেই জন্মের থেকে ঈদ পালন করে আসতেছি, ঈদের দিন মজা করে আসতেছি, ঈদ বানান আজীবন এটা দেখে আসছি। এখন ওই বেটারা বলতেছে যে ঈদ বানান হবে এইটা। এখন আমার কথা হচ্ছে ওরা যা পারে বলুক ভাই, আমি ঈদ বানান এটাই দিব। বুঝতে পারছো কথাটা? অর্থাৎ কথা ওরা বলেছে ঠিক আছে, আমরা তাদেরকে ডিসঅনার করছি না। তবে আমি যদি গরু বানান এটা লিখি, ঈদ বানান ওটা লিখি, এটা ভুল হবে না। ঠিক আছে? এই আর কি। হুম, থ্যাংক ইউ। তো এই যে লিঙ্গজনিত ভুল বা অপপ্রয়োগটা কিভাবে হয়? লিঙ্গ তো আমরা বুঝি, তাই না? লিঙ্গ হচ্ছে মূলত ২ প্রকার। একটা হচ্ছে পুরুষ লিঙ্গ, একটা স্ত্রীলিঙ্গ। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে এরকম অনেক শব্দ আছে যেগুলো পুরুষবাচক শব্দ। আবার এরকম অনেক শব্দ আছে যেটা হচ্ছে আ আ স্ত্রীবাচক শব্দ। তাহলে আমাদের মনে রাখতে হবে যে বাক্যের মধ্যে স্ত্রীবাচক শব্দ রয়েছে, ওই বাক্যে যদি কখনো দরকার হয় আমি স্ত্রীবাচক শব্দই লিখব বা স্ত্রীলিঙ্গ জাতীয় শব্দই লিখব। আর যদি বাক্যে আমরা দেখি যে পুরুষবাচক শব্দ রয়েছে, আমরা অবশ্যই সেখানে পুরুষবাচক শব্দটি। আমি কি বোঝাতে পেরেছি? সোজা কথা। এই যেমন, তার মতো বুদ্ধিমান মেয়ে আমি আর দেখিনি। বাহ! 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 খুব ভালো কথা। তাহলে এখানে এই যে মেয়ে আমি বলেছি, তাহলে এখন বাবা তোমাকে একটু জানতে হবে, এই মেয়ে থাকার কারণে আর বুদ্ধিমান শব্দটা লেখা যাবে না। বলতে হবে বুদ্ধিমতী। কেন বুদ্ধিমতী? বুদ্ধিমান হচ্ছে পুরুষবাচক শব্দ। তো যেখানে এখানে মেয়ে শব্দটা উল্লেখ করে দেওয়া হচ্ছে, মনের ভুলেও ওখানে আর পুরুষবাচক শব্দ হবে না, হবে স্ত্রীবাচক শব্দ বুদ্ধিমতী। মেয়েটি বিদ্বান। বাহ! 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 খুব ভালো কথা। কিন্তু ঝগড়াটে। ভেরি ব্যাড। আমাদের ওই মেয়ের দরকার নাই। বিদ্বান মেয়ে এসে ঝগড়া করবে, এটা কোন ধরনের কথা তোমরা বলো তো? এটা কি মেনে নেওয়া উচিত? এটা যে শুধু একটা মেয়ের ক্ষেত্রে প্রযোজ্য তা না, একটা ছেলের ক্ষেত্রেও। একটা ছেলে বা মেয়ে, সে মেধাবী, অথচ প্রতিদিন বাবা-মার সাথে ঝগড়া করে। আমার মনে হয় যে এটা ঠিক না। এই ধরনের ঝগড়াটে মানুষ এটা কোনোভাবে গ্রহণ করা যাবে না, তাই না? তো যাই হোক, যেটা বলছিলাম, মেয়েটি যেহেতু আছে, বিদ্বান শব্দটা পুরুষবাচক শব্দ। এটা হচ্ছে বলতে হবে বিদুষী, এবং বিদুষী বানানটার দিকে তাকান। আমি যখন আপনাদের মতো ক্লাসে ছিলাম, আমি বিদুষী বানানটা ভুল করতাম। যেভাবে হোক ভুল হয়ে যেত। আমি দয়ের নিচে হ্রস্বকার না লিখে দীর্ঘকার লিখতাম। পরে এসে ঠিক করলাম যে না, আমি মহা ভুল, আমাকে ঠিক করতে হবে। ঠিক করে ফেললাম। ওকে, থ্যাংক ইউ। তাহলে তোমরা ঝগড়াঝাটি করবে না কিন্তু, বলে দিলাম। এটা লাগবে না, এ কোনো কাজের জিনিস না। এটা একটু বলি। একটা বাক্যে আমরা শব্দ প্রয়োগ করি, কিন্তু আমাদের মনে রাখতে হবে সেই শব্দটা যেন সঠিক হয়। সঠিক শব্দ যদি আমরা ব্যবহার না করি, তাহলে কিন্তু সেটা আমাদের ভুল হয়ে যাবে। যেমন বাংলাদেশ একটি উন্নতশীল দেশ, কথাটা পুরোটাই ভুল। বলতে হবে বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ। বা তুমি বলতে পারো বাংলাদেশ একটি উন্নত দেশ। এবং সেটা বলা একেবারে উচিত না। আমরা গায়ের জোরে বলি আমরা উন্নয়নশীল দেশ। আসলে উন্নয়নশীলের আরো অনেক ক্রাইটেরিয়া আছে, সেগুলো আসলে আমরা ফিল আপ করিনি এখন। তো যাই হোক, আমরা নিজেদের অত অসম্মান না করে আমরা আপাতত বললাম উন্নয়নশীল। কিন্তু উন্নত বলাটা মনে হয় পুরো একটু বেশি, মানে কি হয়ে যাবে, একটু বেশি চাপাবাজি করা হয়ে যাবে, একটু বেশি অতিরঞ্জিত করা হয়ে যাবে।
দরকার নেই। ক্লিয়ার? তো আমরা বলবো বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। সে সম্ভ্রান্তশালী পরিবারে জন্মগ্রহণ করেছে। সম্ভ্রান্তশালী বলে কোনো শব্দ নাই। শব্দটা হচ্ছে সম্ভ্রান্ত। তো সঠিক জায়গায় সঠিক বাক্য ব্যবহার করব, হয়ে যাবে। ইংরেজিতে ভয়েস চেঞ্জ আমরা পড়ছি সেই ছোটবেলা থেকে। কিন্তু আমরা কখনোই খেয়াল করি না যে ওই ভয়েসের যে বাংলা অর্থ সেটা কেমন হওয়া উচিত। লক্ষ্য করে দেখেন, অপমান হওয়ার ভয় নেই, এই বাক্যটা কি আসলে শুনতে ভালো লাগছে? না। কিন্তু আমি যদি বলতাম অপমানিত হওয়ার ভয় নেই, লক্ষ্য করে দেখেন শুনতে ভালো লাগছে। আমি সন্তোষ হলাম নাকি সন্তুষ্ট হলাম? সন্তুষ্ট হলাম। আশা করছি একটু পড়লেই পারা যায়। এ কথা প্রমাণ হয়েছে না প্রমাণিত হয়েছে? প্রমাণিত। সূর্য পূর্ব দিকে উদিত হয় নাকি উদয় হয়? সূর্য পূর্ব দিকে উদিত হয়। তো ওইটা বাচ্য থেকে এসেছে কি অবাচ্য থেকে এসেছে এটা আপনার জানার দরকার নাই। ওই বাক্যটা আপনি ঠিক করে লিখলেই হবে, এবং আমার মনে হয় যে আপনি একটু চেষ্টা করলে এটা পারবেন। থ্যাংক ইউ। ওকে, তো আমরা আমরা এতক্ষণ ধরে মোটামুটি ভাবে আমরা বেশ কিছু প্রয়োগ অপপ্রয়োগ বিষয়গুলো দেখলাম, এবং সত্যি কথা বলতে আমরা এতক্ষণ যেগুলো দেখেছি এগুলো হচ্ছে ওই যে ৬ নম্বর প্রশ্নে ক নাম্বারে থাকে কি, ক নাম্বারে ৮টা বাক্য থাকে, ৮টা বাক্যই ভুল থাকে সাধারণত। ভুল বাক্যগুলোকে আমরা ঠিক করে লিখি। একইভাবে ৬ নম্বর প্রশ্নের খতে ওই একই জিনিস থাকবে, কিন্তু দেখা গেল যে সেটা একটা প্যাসেজ আকারে থাকলো। ঠিক আছে? অর্থাৎ একটা বাক্যে একসাথে ৫টা বা ৬টা বাক্য দিয়ে একটা প্যাসেজ থাকে, সেই প্যাসেজ আকারে বাক্যগুলোকে আমাদের ঠিক করে লিখতে হয়। এবং সেক্ষেত্রেও কিন্তু আসলে ওই বাক্যগুলোর নিচে দাগ দেওয়া থাকে বা পাশে লিখে দেওয়া থাকে, এটা ঠিক করো, এটা সেটা অনেক কিছু ভাবে থাকে। তো সেটা আমরা এখন একটু দেখব, এবং আমি মনে করি যে ওই আগের গুলোও যা, এটাও তাই। এটার মধ্যে তেমন কঠিন কিছু নাই। শুধু একটু চোখ কান খোলা রাখলেই পারা যাবে। তো চলেন সোজা কথায়, যেমন আমি বললাম যে অত্র কলেজে সভা অনুষ্ঠিত হবে। এই ধরনের কথা অনেকে বলে, কিন্তু ভাই এটা ভুল। আমার অত্র ব্যবহার করার দরকার নেই। আমি যদি ব্যবহার করি এই, দেখেন তো কত সুন্দর হয়। অনেক সুন্দর কিন্তু হয়। আমার দরকার কি রে ভাই এত ভাব নেওয়ার? অত্র কলেজে, অত্র আদালতে, অত্র স্থানে, নো। এই স্থানে, এই জায়গায়, এই পরিবেশে এই শব্দ থাকতে আমাদের অত্র ব্যবহার করার কি দরকার? তো অত্র শব্দ প্রয়োগ না করে আমরা এ অথবা এই দুইটা শব্দ ব্যবহার করব। থ্যাংক ইউ, এটা দরকার নেই। আচ্ছা, এটা আমি পড়েছি না একটু আগে, অশ্রু জলে তার বুক ভেসে গেল। একটু আগে তো আমরা এটা পড়লাম যে অশ্রু জল না, যে কোনো একটা, তুমি বলো অশ্রুতে তার বুক ভেসে গেল, অথবা তুমি বললে এত কান্নাকাটি করছে যে জলে তার বুক ভেসে গেল, একই কথা। ক্লিয়ার? থ্যাংক ইউ। একই জিনিস। এবার দেখো এই একটা জায়গায় আমরা ভুল করি। আমরা বলি বাবা আজকাল দেশের কি অবস্থা ইদানিং কালে, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবস্থা, ইদানিং কালে এই সমস্যা সেই সমস্যা। ভাইরে ভাই, ইদানিং যা কাল তাই। তাহলে তুমি যে কোনো একটা শব্দ প্রয়োগ করো,
দুইটা শব্দ প্রয়োগ করার দরকার নাই। আবার বলছি, ইদানিং যা কাল তাই। তুমি যে কোনো একটা শব্দ প্রয়োগ করো, দুইটা শব্দ প্রয়োগ করার দরকার নাই। তবে কালের তুমি ইদানিং কালে না লিখে তুমি লিখবা ইদানিং, অর্থাৎ বর্তমান। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি পূজা উপলক্ষে নতুন পোশাক কিনেছি, ঈদ উপলক্ষে নতুন পোশাক কিনেছি, যা খুশি করো, সমস্যা নাই ভাই। কিন্তু তোমাকে মনে রাখতে হবে, উপলক্ষে বানানে সবসময় জ ফলা, অর্থাৎ উপলক্ষ বা লক্ষ্য বানানে সবসময় জ ফলা হবে। কি হবে? উপলক্ষ, লক্ষ্য সব বানানে জ ফলা হবে। এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? থ্যাংক ইউ। এবার তোমরা একটু আমাকে একটা জিনিস জানাও তো, দেখি পারো কিনা। কমেন্ট বক্সটা একটু অন করে দিচ্ছি। কি আর কয় দীর্ঘিকারে কি, এটার মধ্যে আসলে পার্থক্যটা কি? আমার প্রশ্ন হচ্ছে, তোমরা একটু কমেন্ট করে জানাও আমাকে, কয় রস্যিকারে কি আর কয় দীর্ঘিকারে কি, এটার মধ্যে আসলে পার্থক্যটা কি? আমি কমেন্ট বক্সে একটু করে ছোট্ট করে অন করে দিচ্ছি, আপনারা একটু কমেন্ট করে জানান তো দেখি আসলে পার্থক্য আছে কিনা সবাই। একজন বলছে কোনো পার্থক্য নেই। এই যদি পার্থক্য না থাকে তাহলে ওই দুটার কোনো দরকার ছিল? থ্যাংক ইউ। আপনারা এক একজন এক এক কথা বলছেন, তবে আমি একটু আমার মতো করে বুঝিয়ে দিচ্ছি। যারা পারেন, আমি দেখছি অনেকে বিষয়টা ক্লিয়ার আছেন, অনেকের কনসেপ্টে ক্লিয়ার আছে। তো যাদের কনসেপ্টে ক্লিয়ার নেই, আমি বুঝিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। সেটা হচ্ছে, দৈনন্দিন জীবনে দেখবেন আমরা এরকম অনেক প্রশ্ন করি, যে সকল প্রশ্নের উত্তর ইয়েস অথবা নো দিয়ে করা যায়। মনে রাখবেন, যে সকল প্রশ্নের উত্তর ইয়েস বা নো দিয়ে করা যায়, সেই সকল ক্ষেত্রে কয় রস্যিকারে কি বসবে। সে কি বাজারে যাবে? সে কি বিকালে বের হবে? তুমি কি কলেজে যাবা? তুমি কি খাবা? তুমি কি রাত্রে পড়বা? খেয়াল করে দেখেন, এই সকল প্রশ্নের উত্তর আপনি ইয়েস অথবা নো দিয়ে করতে পারেন। আর এই কারণে ওখানে হবে কয় রস্যইকারে কি। ঠিক আছে, তাহলে আমি এবার ব্যতিক্রম করে বলতে পারি, এটা ঠিক উল্টোটাই। অর্থাৎ যে সকল প্রশ্নের উত্তর হ্যাঁ বা না বা ইয়েস বা নো দিয়ে করা যাবে না, ঠিক সেক্ষেত্রেই হবে কয় দীর্ঘইকার। এবার কি বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছো? কি সুন্দর দৃশ্য! এখানে কি কয় রস্যিকার হবে না কয় দীর্ঘইকার হবে? অবশ্যই কয় দীর্ঘইকার হবে, কেননা কয় দীর্ঘিকার এই জন্যই হবে, এখানে ইয়েস নো প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে না।
আহা কি আনন্দ আকাশে বাতাসে, তাহলে কি আনন্দ, এখানে কয় দীর্ঘিকার হবে? মোহাম্মদ শামসুল নামে একজন বলছেন অত্র এইতে অশুদ্ধ শুদ্ধতে ঝামেলা কি ছিল। আমি আপনার প্রশ্নটা বুঝলাম না, তবে একবার বলে দিলাম, অত্র শব্দটা আমরা ব্যবহার করি ঠিক আছে, তবে এটা ব্যবহার করা উচিত না। ঠিক আছে, অত্র দরকার নেই, আমরা এই দিলাম, এই আর কি। থ্যাংক ইউ। তো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। মারিয়া বলছে যে ভাই একটা গান শোনান রে ভাই, পড়াশোনার গানই শেষ করতে পারতেছি না, গান শোনাবো কখন রে? আমিও তো মাঝে মাঝে চাই তোমাদেরকে নিয়ে একদিন সাংস্কৃতিক সন্ধ্যা হোক, তো এই সন্ধ্যায় শেষ হয় না সাংস্কৃতিক সন্ধ্যা। যাই হোক, আগে ক্লাস শেষ করি, তারপর দেখা যাক, শেষ হলে আমরা তখন গান শুনবো। এই যে তোমার নাম কি, দেখেন তো আপনার নাম কি, আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি ইয়েস নো করে উত্তর করতে পারবেন? পারবেন না। যেহেতু পারবেন না, সেহেতু অবশ্যই অবশ্যই এটা পজিটিভ। কে, আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এই যে আমরা এটাও খুব ভুল করি, অহরহ এ ধরনের অপপ্রয়োগ ব্যবহার করি। আমি বললাম যে কেবলমাত্র তিনি আসলেন, কেবলমাত্র তার সাথে দেখা হলো রাস্তায়, এই ধরনের অপপ্রয়োগ বা এই ধরনের ভুল প্রয়োগ আমরা দৈনন্দিন জীবনে করে থাকি, এবং আমরা ভুল প্রয়োগ তো করি এবং কনফিডেন্টলি বলি আই অ্যাম রাইট। ঠিক আছে, এটা করা যাবে না। আজকের পর থেকে মনে রাখবেন, কেবলমাত্র, শুধুমাত্র এই শব্দগুলো ভুল, আপনি যে কোনো একটা ব্যবহার করেন, কেবল বা কেবল অথবা শুধু। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। না, এ জীবনও লাগবে না, দরকার নেই। ওকে, কলেজ চলাকালীন সময় হর্ন বাজানো নিষেধ। চলাকালীন শব্দটা তো একটা সময়, আপনি আবার কেন সময় ব্যবহার করেছেন? আর একটা জিনিস ঠিক করে দিই, খাতায় সুন্দর করে লিখে রাখেন, কোনো ইংরেজি শব্দ যেটা বাংলা ভাষায় এসে একটা জায়গা করে নিয়েছে, সেই ইংরেজি শব্দে, কোনো ইংরেজি শব্দে মূর্ধন্য বা মূর্ধন্য স হবে না। আবার বলছি, কোনো ইংরেজি শব্দে কি হবে না? খুব মনোযোগ দিয়ে কথাটা মাথার মধ্যে ঢুকায় রাখেন। এখান থেকে কপাল ভালো হলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন আসলেও আসতে পারে। কোনো ইংরেজি শব্দ যেটা বাংলা ভাষায় এসেছে, ওইখানে আপনি কখনোই মূর্ধন্য অথবা মূর্ধন্য স দিবেন না। যেমন হর্ন শব্দটা, এটাই একটা ইংরেজি শব্দ, HORN, হর্ন। বাঙালিরা অনেকে উচ্চারণ করে বলে হরেন দেন, তাহলে এই যে হরেন না, হর্ন, এটা যেহেতু একটা ইংরেজি শব্দ, অনেক জায়গায় দেখবেন লেখা মূর্ধন্য রেপ, এটা ভুল, ঠিক হচ্ছে দন্তন্য। একইভাবে মনে করেন স্ট্রিট, স্টেশন, ফটো স্টার্ট, প্রত্যেকটা শব্দ অনেক জায়গায় দেখবেন মূর্ধন্য ষ ব্যবহার করা আছে, এটা ভুল, আপনাকে ব্যবহার করতে হবে হয় দন্তস্ব, তালব্যস্ব, আপনি যা পারেন করেন, সমস্যা নেই, অন্তত মূর্ধন্য ষ ব্যবহার করা যাবে না। আমি কি বোঝাতে পেরেছি?
সোজা কথায় ইংরেজি শব্দ কখনো আমরা মূর্ধন্য মূর্ধন্য ব্যবহার করব না। থ্যাংক ইউ। ওকে, আমি রাজনৈতিক তত্ত্ব বুঝি না, এটা বানানের ব্যাপার, এটা একেবারে সহজ জিনিস, এখানে না বোঝার মতো কিছু নাই। সহজ করে মনে রাখবেন, করিনি, অর্থাৎ নি শব্দটা সবসময় ক্রিয়াপদের সাথে থাকে, কিন্তু না শব্দটা সবসময় ক্রিয়াপদের সাথে একটু আলাদা থাকে। সে খায় না, সে যায় না, সে পড়ে না, না আলাদা থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তিনি সর্বপ্রথম করোনা টিকা আবিষ্কার করেছেন। আরে বাবা, প্রথম আছে, সেখানে জোর করে আবার সর্ব ধরার দরকার নাই। তিনি প্রথম একটা কাজ করেছেন, তিনি প্রথম কিছু একটা আবিষ্কার করেছেন। আমি আবার কেন সর্ব ব্যবহার করতে যাচ্ছি? কোনো দরকার নেই। আমরা অনেক সময় বলে থাকি ফলজ বৃক্ষ, আমরা মনে রাখবো ফলজ না, শব্দটা হবে ফলদ। কি একটু আনকমন না এটা? বুঝতে পারছি এটা একটু আনকমন। ফলদ বলতে হবে, নট ফলজ। তাই বলে বনজ কিন্তু প্রপার শব্দ, বনজ। তুমি আবার বলো না বনদ। ঠিক আছে, খেয়াল রেখো। নেক্সট, এই একটা গ্রেট মিস্টেক, খুবই ভয়াবহ একটা ভুল, ঠিক করে দিচ্ছি, মাথার মধ্যে ঢুকায় রাখো। আমরা কোনো মৃত্যু কামনা করি না, বাট সবচেয়ে নির্মম সত্য হচ্ছে আজ হোক কাল হোক আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবার মৃত্যু করলাম, তারপরে যদি এই ভুলটা করি, মৃত্যুবরণের পরে এই ভুলটা কিন্তু ভয়াবহ ভুল, এটা করা উচিত না। আমরা বলি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি, বা তার বিদেহী আত্মার চির শান্তি লাভ করুক। বিদেহী বলে কোনো শব্দ নেই বাস্তবে, শব্দটা হচ্ছে বিদেহ। মাথায় রাখবেন, আমরা তার বিদেহ আত্মার শান্তি কামনা করছি বা চিরশান্তি কামনা। চিরশান্তি বলাও ঠিক না, আসলে শান্তি বলাই উচিত। আসলে শান্তি শব্দটা অনেক পাওয়ারফুল একটা শব্দ। ঠিক আছে, তাহলে খুব ইন্টারেস্টিং একটা বিষয়, বিদেহী শব্দটা ভুল, আমরা বিদেহ বলব। একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এই যে লক্ষ্য আর লক্ষ্য, এখানে বিষয়টা একটু খেয়াল রাখবেন, যে এই লক্ষ্য মানে খেয়াল করা। খেয়াল করুন, এই লক্ষ্য মানে কি 1,00,000 টাকা, এখানে ক্ষীয়, আমার লক্ষ্য ঠিক করতে হবে, সেক্ষেত্রে ক্ষীয়র পরে জফলা। আর উপলক্ষ কি? যেমন আমি বললাম যে সামনে ঈদ উপলক্ষে আমি তোমাদের বাড়িতে যাব, সেক্ষেত্রেও জফল। তাহলে সহজ কথা, একই উচ্চারণ প্রায়, কিন্তু বানানের মধ্যে কিন্তু ছোট্ট পার্থক্য রয়েছে। আশা করছি আপনি খেয়াল করবেন বিষয়টা। থ্যাংক ইউ। ওকে, তো ছোট ছোট ভাইয়েরা, আমি এখন কমেন্ট বক্সটা একটু অন করে দিচ্ছি। আপনারা দয়া করে, আমি এখন কিছু ভুল বাক্য দিচ্ছি, প্রত্যেকটা বাক্যের জন্য আমি 30 সেকেন্ড করে সময় আপনাদের দিব। আপনারা কাইন্ডলি একটু কমেন্ট বক্সে এই অপপ্রয়োগগুলো শুদ্ধ প্রয়োগ করে একটু কমেন্ট বক্সে লিখবেন। যেমন একেবারে প্রথম একটা বাক্য, যে পরোপকার মনুষ্যত্বের পরিচায়ক, এইটার সঠিক বাক্যটা কি হবে? মনে করেন এটা আপনার পরীক্ষা এসেছে, তো আপনি কি উত্তর লিখবেন? পুরো বাক্যটা একটু সঠিক করে একটু লেখেন তো কমেন্ট বক্সে, আমি একটু দেখতে চাই। পুরো বাক্যটা ঠিক করে লেখেন।
সবাই ট্রাই করো প্লিজ। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসেছে, সেখান থেকে কিন্তু প্রশ্নটা দেওয়া হয়েছে, এটা দেওয়ার তাই দেওয়া হয়নি। প্রথমে এখানে দুইটা জায়গায় ভুল আছে, আমরা দুইটা জায়গায় ঠিক করব। পরোপকার বানানটা হচ্ছে এই পরোপকার, আর মনুষ্যত্ব বানানটা কিন্তু ভাই ভয়াবহ কঠিন একটা বানান। আমি লিখে দিচ্ছি, যাদের এই জায়গাটা ভুল, এই ক্লাসে 90% স্টুডেন্ট এই বানানটা ভুল করবে। মনুষ্যত্ব বানানটা দেখেন এত সহজ না, মানে আপনারা যারা পারেন তো খুব ভালো, কিন্তু আসলে এটা ভুল করার মতো একটা বানান। ঠিক আছে, আমি ঠিক করে দিলাম, আশা করছি নেক্সট টাইম আর ভুল হবে না। থ্যাংক ইউ। পরবর্তী বাক্যটা একটু ঠিক করেন তো। দিবারাত্র পরিশ্রমে তার শারীরিক স্বাস্থ্য ভঙ্গ হয়েছে। এই বাক্যের মধ্যে ভুলগুলো কোথায় এবং ভুলটা ঠিক করে কাইন্ডলি একটু লিখবেন। এই যেগুলো দেওয়া হচ্ছে এগুলো কিন্তু সব বোর্ডে এসেছে, বুঝতে পারছো? তো তোমরা প্র্যাকটিস করছো, তার মানে বোর্ডের কোশ্চেনই প্র্যাকটিস হচ্ছে। থ্যাংক ইউ। অনেকে ট্রাই করেছো, অনেকে ট্রাই করছো না, তবে এটার উত্তর হচ্ছে দিবারাত্র পরিশ্রমে তার স্বাস্থ্য ভঙ্গ হয়েছে। স্বাস্থ্য শব্দটা লিখলেই হয়, এখানে শারীরিক লেখা লাগে না। আর স্বাস্থ্য বানানটার দিকে একটু খেয়াল করবেন দয়া করে, স্বাস্থ্য বানানটা কিন্তু এত সোজা না, পারলে সোজা। এই যে আজকে একটু আগে এটা ঠিক করে দিলাম যে কলেজ চলাকালীন সময় হর্ন বাজানো নিষেধ, এটা কোথায় ভুল হয়েছে একটু ঠিক করে দেন তো। এই যে একটু আগে এটা নিয়ে কথা হচ্ছিল, এক্সাম্পল গুলো নোট করবো কিনা, না নোট করার দরকার নাই। দিবারাত্রি হবে না, হবে দিবারাত্র। অত্র নিয়ে এখনো অনেকে গবেষণায় আছেন, অত্রর গবেষণা বাদ দেন, আপাতত এটার মধ্যে থাকেন। ক্লাসে বলেছিলাম ইংরেজি শব্দ থেকে আগত শব্দে কখনোই মূর্ধন্য মূর্ধন্য ষ হবে না। আর কলেজ চলাকালীন সময়, হ্যাঁ সময় শব্দটা হবে না। আর সবই ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, মহারাজা সভাগৃহে প্রবেশ করলেন, এই বাক্যটা ভুল আছে, এবার ঠিক করে দিন, কোথায় ঠিক করতে হবে? সহজ প্রশ্ন, সহজভাবে উত্তর করুন। মহারাজা সভাগৃহ হয় না, শব্দটা হচ্ছে সভাকক্ষে প্রবেশ করলেন। ঠিক আছে, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন, নতুন নতুন ছেলেগুলো কলেজে বড় উৎপাত করছে। বাবা রে, তোমরা যেমন প্রথম দিকে কলেজে উঠে
তোমরা উৎপাত করতে না, তোমরা তো লক্ষ্মী ছেলে মেয়ে, কিন্তু দেখেছো না অনেকে উৎপাত করতে। থ্যাংক ইউ। এটার উত্তর হবে হচ্ছে নতুন ছেলেগুলো কলেজে বড় উৎপাত করছে। নতুন নতুন শব্দটা দুইবার ব্যবহার করার দরকার নেই, একবার ব্যবহার করলেই হয়। পরবর্তী প্রশ্ন, সে মৌন হয়ে রইল। একটু কঠিন এই প্রশ্নটা, চলো তো দেখি একটু ঠিক করতে পারি কিনা। সবাই ট্রাই করি প্লিজ। থ্যাংক ইউ। আসলে প্রশ্নটার মধ্যে ছোট একটু ঝামেলা আছে। সে মৌনী হলো অথবা চুপ থাকলো বা সে মৌন রইলো, দুটোই কারেক্ট। আমি যদি বলতাম সে মৌন রইলো, তাও হতো আর কি। ঠিক আছে, সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন, তুমি কি খেতে চাও তা আনতে বলো। এই বাক্যের মধ্যে ভুল আছে কিনা, কোথায় ভুল আছে ঠিক মনে করে দেখেন। আমি কিন্তু আজকে আপনাদের কয় রস্যিকারে কি আর কয় দীর্ঘিকারে কি এটার পার্থক্য বুঝিয়েছি। যারা এটা বুঝবেন তারা আশা করি সবাই উত্তর করতে পারবে। সবাই চেষ্টা করুন প্লিজ। আমি যখন পড়িয়েছিলাম তখন যদি একটু মনোযোগ দিয়ে শুনে থাকেন, আশা করছি এই প্রশ্নের উত্তর খুব অনায়াসেই করতে পারবেন। এখানে উত্তর না করার মতো কিছু নেই। তারপরেও আমি আরেকবার বলে দিচ্ছি, ইয়েস নো দিয়ে যদি প্রশ্ন করা হয়, যদি উত্তর আমরা পাই, তাহলেই হবে কয় রস্যিকারে কি, আর ইয়েস নো বাদে যদি কিছু পাই তাহলে কয় দীর্ঘিকারে কি। থ্যাংক ইউ। পরীক্ষা চলাকালীন একই ভুল, একই বাক্য এসেছে। আমরা এটা ঠিক করি, ছিনতাই করার জন্য তোমার, আমার ও করিমের জেলে যেতে হবে। এই বাক্যের ভুলটা কোথায় ঠিক করে দিন। শামসুল বারবার ছুটি চাচ্ছে, ভাই ছুটি দিব, ছুটির মতো সময় চলে এসেছে। আমরা 5 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করছি। আপনারা একটু 5টা মিনিট থাকেন, আমি কোশ্চেনগুলো সলভ করে নিই। থ্যাংক ইউ। একটু ঝামেলা মনে হচ্ছে এই প্রশ্নটার মধ্যে, আমি প্রশ্নটা ঠিক করে দিচ্ছি, তাহলে আশা করি পারবেন। মনে রাখবেন, আগে আমার বসে, তারপরে তোমার, তারপরে করিমের। অর্থাৎ আমি যদি বলি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, অর্থাৎ ইংরেজিতে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন আমি যেটা বলি, বাংলায় আমরা সেটাকে বলি পুরুষ। প্রথমে প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তারপর তৃতীয় পুরুষ, এইভাবে লিখতে হবে। ঠিক আছে, 1 2 3 যদি আমি বলি, আমার, তোমার, বা তারপরে হচ্ছে অন্যের। ঠিক আছে কথাটা। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন এবং দ্য লাস্ট কোশ্চেন ফর ইউ। করোনাকালীন সময় কলেজ বন্ধ ছিল। ওরে বাবারে, করোনার কথা তো মনে করতেই চাই না। সে সময় শুধু কলেজ কেন, সবকিছু চারিদিকে বন্ধ হয়ে গেছিল, মনে আছে? তো এই বাক্যের মধ্যে ভুলটা কোথায়?
খুবই সহজ প্রশ্ন ছিল, আবার যা না পারলে খুবই কঠিন প্রশ্ন। তবে আমরা কিন্তু ইতিমধ্যে আলোচনা করেছি করোনা কালীন, এই কালীন মানেও যা, সময় মানেও তাই। তাহলে দুইটা সময় আমার তো অ্যাট দ্য সেম টাইম ব্যবহার করার দরকার নেই, আমি একটাই ব্যবহার করলাম, অর্থাৎ করোনাকালীন বা কলেজ চলাকালীন যে কোনো একটা সময় বন্ধ ছিল। তো আমরা কিন্তু দেখতে দেখতে হচ্ছে ভাই একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তারপরেও আমি কমেন্ট বক্সটা বরাবরের মতো ওপেন রেখেছি এবং এখনো 2-4 মিনিট ক্লাসের জন্য আছে। যদি আপনারা মনে করে থাকেন আজকের ক্লাস নিয়ে কারো কোথাও কোনো প্রকার কনফিউশন আছে, দয়া করে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমি শুধু একটা কথাই বলবো, আজকের ক্লাসের যে টপিক, এটা এক কথায় অনেক সহজ একটা টপিক। আমার মনে হয় বাসায় যদি আজকের ক্লাসের পরে কেউ আর আধা ঘন্টা পড়ে, তাহলে অটোমেটিক ভাবে সে সব পারবে এবং এখানে 5-এ 5 পাবে। ঠিক আছে? ওকে। আচ্ছা, কারো কোথাও কোনো কনফিউশন আছে? রাফিয়া বলছে একটা গান শোনান। না রে, গান শোনানোর মতো সময় এখন আর নাই। তোমাদের সমস্যা না থাকলে এমনি ছেড়ে দিব। তবে হ্যাঁ, আমরা একদিন গান বাজনা করব, সমস্যা নেই। ওকে। একজন বলছে বাগধারা কি? ভাই বাগধারা কি এটা আমাদের এই মুহূর্তে না জানলেও হবে। আমরা 9-10 এ বাগধারা পড়েছি। ওই বাগধারা থেকে প্রশ্ন আসলে ওটা উত্তর করে দিয়েন আর। লক্ষ্য নিয়ে একটা প্রশ্ন বারবার আসছে, একটু দেখি তো, একটুখানি উপরে উঠি। দাদা লক্ষ্য এর স্লাইডটা একটু বোঝাবেন প্লিজ। খোয়া বললে আচ্ছা, লক্ষ্যর বিষয়টা কি বলি, এই যে আমার কাছে এই মুহূর্তে মনে করো আমি গরিব মানুষ, কিন্তু মনে করো আমার কাছে 1 লক্ষ টাকা আছে। তো সেই ক্ষেত্রে এই লক্ষ্য বানা নেই। এবার আমি বললাম যে তোমার জীবনের লক্ষ্য কি, সেখানে কি এই লক্ষ্য লিখলে হবে? হবে না। আমি বললাম এই যে লক্ষ্য, তোমার জীবনের লক্ষ্য কি। এবার আমি বললাম যে ঈদ উপলক্ষে তুমি কোথায় যেতে চাও, সেক্ষেত্রেও কিন্তু দেখো কি হয়, জফলা। অর্থাৎ এই টাকা পয়সার লক্ষ্যের ক্ষেত্রে কোনো জফলা নেই, আর সব ক্ষেত্রে জফলা আছে। ছোঁয়া, আমার মনে হয় তুমি বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ। মালিহা একজন বলছে যে সহোদর কি? সহোদর হচ্ছে ভাই, মানে কি বলবো, মনে করো আমরা 2 ভাই, হ্যাঁ, অর্থাৎ একই মায়ের পেটের 2 ভাই আমরা, তো এক ভাই একে অন্যকে বলবো আমরা সহোদর। অর্থাৎ এক কথায় বলা হয় সমান উদর যাদের। কি আপনি বার্সা নাকি মাদ্রিদ? আরে কি বলে ছেলে, আমি তো কি বলবো আর, আমি তোমাদের মতো গোড়া সাপোর্টার না, এই হচ্ছে প্রথম কথা। ক্রিকেট বলো ফুটবল বলো, আমি সব খেলা এনজয় করি। আমি যদি গোড়া সাপোর্টার হই তাহলে বাংলাদেশ টিমের গোড়া সাপোর্টার। তবে এই সর্বশেষ জিম্বাবুয়ের কাছে হেরে যাওয়ার পরে ভাই আমি কান ধরছি, আমি খুব বিপদে না পড়লে ওদের আর খেলা দেখবো না আসলে। আর লাস্ট কয়েক মাস ধরে বাংলাদেশ টিমের যে পারফরমেন্স, এখন এটা বলতেও লজ্জা করে যে আমি বাংলাদেশ টিমের গোড়া সাপোর্টার। আর কি বলবো আর ভাই, বলার কিছু নাই। তবে রিয়েল বার্সার মধ্যে যদি বলো, আসলে আমি কম্পারেটিভলি রিয়েল মাদ্রিদের খেলা আমার বেশি ভালো লাগে। তার মানে এই না যে বার্সেলোনার খেলা ভালো লাগে না, ঠিক আছে, এই আর কি। তো ভাই দেখতে দেখতে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আর প্র্যাকটিস বিষয়ে আলোচনাটা অবশ্যই ফাতেমা মনে থাকবে, আমার মাথায় আছে। ক্লাসে প্রথমে শামসুল নামে একজন তুমি বলেছো ভাই, আমার সবই মনে আছে, এটা আমার মাথায় থাকবে। সুবহানা, মৌনী এবং মৌন দুটো শব্দই কারেক্ট, সমস্যা নেই। থ্যাংক ইউ। তো আপাতত এখানে রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই অবশ্যই টপিকটা বাসায় অন্তত আগামী 1 সপ্তাহ আধা ঘন্টা হলো একটু পড়ো। আশা করি আধা ঘন্টা পড়লে কনসেপ্ট একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভ সন্ধ্যা।